প্রথমবার মূলত গুম করা হয়, তখন আমি রয়ের সাথে কাজ করতে অনীহা প্রকাশ করি। সারা বাংলার আজকের আয়োজন আপনাদেরকে আমি গোলাম সামদান, হেড অফ নিউজ, স্বাগত জানাই। আমি এখন কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক সাহেবের সঙ্গে। শুরুতে তার ব্যক্তিগত অভিজ্ঞতা গুম প্রসঙ্গে জানতে চাইব যে আপনি 2 দফা গুম হয়েছিলেন, তো গুম অবস্থায় প্রতিদিনের অভিজ্ঞতা কেমন ছিল? মানসিকভাবে সবচেয়ে ভয়াবহ কোনো মুহূর্ত কাটিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহিম। গুম জিনিসটা আমাদের কালচারে ছিল না। হয়তো দেখা যাচ্ছে সন্ত্রাসীরা গুম করতো টাকা পয়সার জন্য, বাট সরকারিভাবে গুম, সরকারি কর্মকর্তারা গুমে নিয়োজিত, এটা কখনো এই ভারত মহাদেশে ছিল না। এটা সৃষ্টি করছেন আওয়ামী লীগ, এবং এটা মূলত তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই কাজগুলি করা, আতঙ্ক সৃষ্টি করা। আমি প্রথমবার গুম হই আপনার চাকরিরত অবস্থায়, বাংলাদেশ অথবা এই ভারত মহাদেশের ইতিহাসের এটা প্রথম। আমি আর একজন বন্ধু, সেই গুম আমি 47 দিন 43 ডেজ ফ্লোরে ছিলাম। আমি একটা লেফটেন্যান্ট কর্নেল, এবং আমার চাকরি 28 বছর জীবনে আমার কোনো অপরাধ আমি কখনো করি নাই। কোনো একটা আমার নামে কোনো রকম কলঙ্ক ছিল না। আমি বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক, দেশের সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার সংঘর্ষ আমার। আমি গর্বের সাথে চাকরি করতাম। আমি কখনো কোনো ব্যক্তিগত বা কোনো রাজনৈতিক দলের কাছে আমি কখনো আনুগত্যের জন্য করি নাই, কিন্তু এই আচরণ করলো আমার সাথে, তাও আমি মেনে নিতাম। দেখেন, ওই গুমের পর আমাকে জেলে পাঠানো হয়েছে অনেকটা জোর করে মুখ বন্ধ করার জন্য। যাক, ওই প্রসঙ্গ আপনি যে বিষয়টা বললেন, গুমের সবচেয়ে হৃদয় বিদারক। আমি মনে করি প্রথমবার যে 43 দিন ছিলাম, ওই দিন আমার মনে হয়তো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাকে ক্রস ফায়ার দিচ্ছে না কেন, তারা ভয় দেখাইতো ক্রস ফায়ার কেন দিচ্ছে না, তাই আমি বেঁচে যাই। তারপরে মনে করেন 18 সালে আমাকে যখন আবার ডিজিএফআই গুম করে। আচ্ছা, আপনাকে কেন গুম করা হয়েছিল? প্রথমবার মূলত গুম করা হয়, আমি 111-এ, তখন আমি র্যাবে ছিলাম, চট্টগ্রাম র্যাবে। তখন আমি রয়ের সাথে কাজ করতে অনীহা প্রকাশ করি, এবং আমাকে নানাভাবে নানা উপঢৌকন, নানা প্রলোভন দেখানো হয়। আমি রাজি হই নাই। তারা হতাশ হলে আমাকে ফেরত পাঠিয়ে দেয়। আমি চলে আসি ময়মনসিংহ ক্যান্টনমেন্টে। এখানে সমস্যা বাদে আপনারা দেখেন বিডিআর ম্যাসাকারটা হয়, হাসিনা ক্ষমতায় আসে, বিডিআর ম্যাসাকার হয়। আমার খুবই কাছের বন্ধু বলতে পারেন, সিনিয়র ইমিডিয়েট বা বন্ধুর মতো ছিলাম, কর্নেল গুলজার। এই গুলজার মারা গেল। ওই রাতে আমার সাথে কথা হলো, আমি পরের দিন যাব বিডিআরে। আমি বিডিআরে রাইফেল পদক পাওয়া, সাধারণত আমাদেরকে ডাকে, একটা সুন্দর একটা গল্প আড্ডা জমে বিডিআরে। এই বিডিআর মারা যাওয়ার মধ্যে আমাদের সমগ্র সেনাবাহিনীর মধ্যে, বিশেষ করে জুনিয়রদের মধ্যে বেশ প্রভাব ফেলে। আমরা হতাশ হয়ে আমাদের এই জেনারেলরা কোনো কাজ করে নাই। এই অপদার্থ জেনারেলদের জন্য আমাদের এতগুলি অফিসার আমরা হারাইছি। এরপরে আসেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে। আমি খুব সচ্ছল ছিলাম এইসব কথাবার্তায়, আমার ভাষায় থাকা অবস্থায়। এইটা আপনার খালেদা জিয়া তোর ব্যক্তি বললে হবে না, ইনি শহীদ জিয়ার স্ত্রী, আর শহীদ জিয়া হলেন স্বাধীনতার ঘোষক। যারা এই চেতনা ধারণ করেন যে শেখ মুজিবুর রহমান সব কিছু করছেন, আমি এদের ধিক্কার জানাই। মিথ্যা তথ্য নিয়ে এরা বাটপারি করছে সারা জীবন। এই শহীদ জিয়ার স্ত্রীকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিছে, তারপর মিথ্যা প্রচারণা করে আবার ভিডিও শো করতে, বাসায় কী পাওয়া গেল। এটা অনৈতিক, এটা মেনে নেওয়া যায় না, যে সব সেনাবাহিনী অফিসাররা করছে। মূলত এই দুটা কারণ আমাদের উপরে খেপা। এরপর দেখেন আরও অনেক কিছু ঘটছে। সবচেয়ে কষ্টের জায়গা, আজকে হঠাৎ করে একটা, গতকাল, হ্যাঁ, আমার বোনের বাসায় একটা ছাড় পোকা, কোনো রাতে আমরা ঘুমাইতে পারতাম না। এই ডিজিএফআইয়ের এখানে 1 বছর 6 মাস 14 দিন ছিলাম, কোনো ফ্যান ছিল না। আজকে ভাদ্র মাস, আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, আগামীকাল আমি গুম হয়েছিলাম 2018 সালে। 18 দ্বিতীয় দফা। এত গরম আপনার বোঝাইতে পারবো না। ওই উপরে ছাদটার খুব মানে মোটা না, চিরু, মানে পাতলা, তার জন্য হিট প্রচণ্ড হতো, কোনো ফ্যান নাই। ফ্লোরে শুয়ে থাকতাম, আমাদের ঘাম গড়ায় পড়ে বেসে যাচ্ছে। আর ছাড় পোকা। কতজন থাকতেন? একজন করে ছোট ফ্লোরে? প্রতিটা রুমে একজন, কেউ কারে চিনি না, জানে, দেখি নাই। ভুলবশত আমি বিকেলে আদমিকে দেখি।
দেখেন, এটা মানে আমাদের বন্ধুরা আমাদের খাতে করছে, ওখানে অনেক নিরীহ লোকজন ছিল, দাঁড়িয়ালা, ধর্মীয় নেতা, মাইকেল চাকমা, অনেকেই ছিল। আচ্ছা, আপনাকে আমি যদি আবার একটু পিছনে যাই, আপনি যখন প্রথমবার গুম হয়েছেন, আপনি কারণ হিসেবে বলছেন আপনি বিডিআর বিদ্রোহ এবং খালেদা জিয়াকে তার বাড়ি থেকে, ক্যান্টনমেন্ট বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কারণে আপনি সরব ছিলেন। তো আপনার ওই সরবটা তখন তো আপনি আর্মিতে চাকরিতে ছিলেন, তো ওই সরবটা আপনি কিভাবে ছিলেন? সরবরাহ আমরা আমরা আড্ডকে পোস্টিং ছিলাম, এক ফ্লোরে আমরা অনেক অফিসার ছিলাম, অফিসার মেসে আমরা আড্ডা মারতাম, আমরা উচ্চ বাক্য করে কথা বলতাম, হাসিনা গালমন্দ করতাম, ভারতের তাবেদারি বলতাম, এবং এদেরকে সবাইকে আমরা ইচ্ছা মতো গালাগালি করতাম। কাদেরকে? হাসিনা, আওয়ামী লীগকে, হাসিনা, বিশেষ করে হাসিনা, থাকা অবস্থায়? হাসিনা থাকা হাসিনাকে, তার স্থিতিকে আমরা যা দেখতেছি এরা সব মির্জাফরের দল, তো ভালো কথা বলা তো আসে না মুখে। আমরা এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নিবেদিত, জনগণ আমাকে ট্যাক্সে বেতন দেয়, আমাকে ট্যাক্সে পয়সা আমাদের বেতন দেয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। উনি কীভাবে 57 জন অফিসার মারা গেল, তারপর ওনার আচরণ কী ছিল, ওনার দলীয় লোকরা আমাদের লোকদের মারছে, এবং প্রধানমন্ত্রী ওই বিদ্রোহীদের সাথে কথা বলছে, আর একটা অথর্ব সেনাপ্রধান দাঁড়ায় ছিল, কোনো কাজ করেন নাই। ওনার সহযোগী সেনাপ্রধান, মানে পরবর্তী সেনাপ্রধান যারা, তার কোনো কাজ আঙুল চাষছে। মইনু আহমেদের কথা বলছেন? হ্যাঁ, মইনু আহমেদ, তারপর মবিন, এনারা বসেছিলেন, ঠিক করতেছেন, যা করতেছেন। একটা অশিক্ষিত মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন বাবার উত্তরাধিকারী সূত্রে। ওনার কি জ্ঞান আছেন আর্মি সম্বন্ধে? আমি তো ধিক্কার জানাই আমাদের এই সেনাপ্রধান মইনু আহমেদ, তার সহযোগী সেনাপ্রধান জেনারেলদের। তাদের জন্য আমাদের এতগুলো অফিসার মারা গেল, আমার মা, আমার ভাবি, বাচ্চারা নির্যাতিত হয়েছে, আমার গায়ে আগুন জ্বলে, কথা বলে আমার রক্ত খেপে যায়। ইচ্ছা করে এদেরকে ওইভাবে টর্চার করা উচিত। আচ্ছা, আপনি যখন প্রথম দফা গুম হলেন, গুম হওয়ার পর আপনাকে 43 দিন পরে নাকি 43 দিন পর আপনি ফেরত আসেন? 43 দিন পর আমাকে নিয়ে যাওয়া হয় অফিসার মেসে, ওখানে ক্লোজ অ্যারেস্ট রাখা হয়। এখন তারা আইনি প্রক্রিয়া শুরু করে। এর আগ পর্যন্ত অবৈধ কাজ কর্ম সব কিছু করছে। আইনি সেনাবাহিনীর কোনো আইনে, ব্রিটিশ আইন তো কঠিন আইন, কোনো আইনে আমাকে তারা গুম করতে পারে না, এরকম ফ্লোরে রাখতে পারে না, কোনো সিস্টেম নাই। ইভেন আমাকে অ্যারেস্টের নিয়ম হলো আমার সব সমমর্যাদা, সিনিয়র অথবা সমমর্যাদা অফিসার দিয়ে আমাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট তো করেই নাই, করছে গুম, এবং পিস্তল ঠেকিয়ে। এটা মারাত্মক অপরাধ। আমি ড্রেসে করছিল যারা গুম করছিল? না, আমার পরিচিত তো, এটা পরিচিত, অফিসাররা জানেন, পরিচিত। আমাকে ওইভাবে নিয়ে, মানে ওইভাবে নিয়ে যাওয়া হয়েছে এরকম না? না না, বাস অফিসের সামনে রাতেরবেলা 10টার সময় অফিসের সামনে গাড়ি ছিল, কর্নেল হামিদ, ময়মনসিংহ আরডক অফিসে আমরা অফিসে কাজ করতেছিলাম রাতেরবেলা। তখন আমাকে প্রায় 10টার দিকে আমার ইমিডিয়েট বস ব্রিগেডিয়ার মোস্তফা বললেন, তোমার সাথে কর্নেল হামিদ কথা বলবে। বাইরে তারাই দেখি হামিদ, তা হামিদকে দেখে হামিদ আমার ইমিডিয়েট এক ব্যাচ জুনিয়র। তো তখন আমি হামিদের অন্যান্য ব্যাচমেটদের ডাকলাম, ইয়াসিন, এনাম, মেজর এনাম, ও সবাই দৌড়ে চলে আসলো। তো ও বারবার পুশ করতেছিল, তো ওদের ডাকার দরকার নাই। ও বললো আমাকে ওর মিসেস গাড়িতে। তা আমি গাড়িতে কেন, তুমি আমার বাসায় নিয়ে যেতে। হামিদ আমার পুরো পরিচিত, ভালো সম্পর্ক। আমি গাড়ির দিকে যাচ্ছি, পিছনে ওরা চলে আসতেছিল। গাড়ির কাছাকাছি গেলে আমাকে পিস্তল বের করে আমার মাথায় আটকায় হামিদ, এবং হামিদে আমার গাড়িতে উঠায়, হ্যান্ডকাপ লাগায়, সব কিছু করে। একজনকে হ্যান্ডকাপ লাগাতে পারে? ওরা গাড়ি পুরো, গাড়িটার মানে বেড়ার সাথে লাগানো, তো দৌড়ায় যাওয়ার কোনো স্কোপ নাই। সামনে দিয়ে লোক চলে আসে, আমাকে পুশ করে গাড়ির ভিতরে ঢুকে হ্যান্ডকাপ লাগিয়ে আটকায় ফেলে। এই যে ঘটনাটা ঘটছে, তখন আপনাকে কোনো কজ বলে নাই কেন? না, কিছুই বলে নাই। বলছে ডিএমআই ব্রিগেডিয়ার রেদাওয়ান আমাকে এইভাবে নিতে বলছে। তা আমরা মনে করেন এতদিন পর স্বাধীন হয়েছি, ইচ্ছা ছিল কিছু মপ করা। এ রেদওয়ান যে আমার কোর্ট মার্শাল করছেন, জিএম কামরুল, একেবারে মাথা থেকে ঘাট থেকে মাথা ফেলে দেওয়া। চাকরিতে নাই, অবসরে আছেন, আমার আশেপাশে আছেন। কথা হলো এরা সব এমনভাবে মোটিভেট করা হয়েছে। তার প্রমোশন হ্যাঙ্গিং, কর্নেল হামিদ তখন লেফটেন্যান্ট কর্নেল, তার প্রমোশন অ্যাপ্রুভ করা হয়েছে। তাকে বলা হয়েছে কাজটা করলে তোমার প্রমোশন হবে। আমি জিজ্ঞেস করতেছিলাম পথে আসার সময়, একটা মানুষকে জিম্মি করে, যেটা আওয়ামী লীগের চরিত্র, জিম্মি করে কাজগুলি করানো হয়েছে। বাট সেনাপ্রধান তো জিম্মি ছিলেন না, উনি তো সেনাপ্রধান ছিলেন। উনি বলতে পারতেন না আমি এটা করতে পারবো না, সরি, আইন আমাকে কভার করে না। তখন তো সেনাপ্রধান মইনু আহমেদ, না মবিন, জানো মবিন, বাংলায় ওনার হাতে অসংখ্য অফিসার নির্যাতিত হয়েছে। তাপসপ্তাহ মামলার, যে তাপসপ্তাহ মামলা না, অ্যাটেম্প টু মার্ডার যেটা বলা হয়, গ্যানেট বেস, মানে বোমা এক্সপ্লোশন, ভুয়া, এনাদেরকে জেলে পাঠানো, কোনো আইন না মানা, মানে একটা রাবিশ সিস্টেম, মানে সেনাবাহিনীর মধ্যে। এই জন্য তাকে আইনে হাতে আসতে হবে। আমি আদালতে মামলা করছি, আইসিটিতে। তারপর যখন আপনি গুম থেকে ফেরত আসেন,
তখন কি আপনি আবার চাকরিতে বহাল ছিলেন? না না না, আমাকে বরখাস্ত করা হয়। ঘুমে থাকা অবস্থায়? ইনিশিয়ালি প্ল্যান করা যেটা বলা হয়েছে যে আমি হয়তো কু করতে যাচ্ছি। জি। তো কু করতে গেলে তো একটা নিয়মকানুন লাগে, একটা ব্যাটালিয়ান লাগে, একটা নিজস্ব ইউনিট লাগে। আমি থাকি একটা ইনস্টিটিউশন যেখানে 3 জনের জন্য একজন মেস ওয়েটার, তা আমি কু করি কেমনি? এই আইকিউ যদি সেনাপ্রধানে না থাকে বা গোয়েন্দাদের না থাকে, আমি পরিবার নিয়ে থাকি, আমার ফ্যামিলি, আমি ছুটি ছাড়াও তেমন একটা যাই না। আমার কথা হলো আমি কু করতে গেলে তো আমার নিজস্ব টিম লাগবে, ওইরকম কথোপকথন লাগবে। আমার বাসায় কাজের মেয়ে ছিল রোহিঙ্গা, সেই রোহিঙ্গা মেয়ে কথা বলতো নাইকিংছড়িতে, আমি নাইকিংছড়ি সিও ছিলাম। নাইকিংছড়ির লোকেরা ফোন ফ্যাক্স ইউজ করে, যেটা ছিল সিটি সেল। সিটি সেলের আবার কথা শোনা যায় না, সিটি সেলের মধ্যে কথা বলতো, তারা ধারণা করতো আমি কথা বলতেছি নাইকিংছড়ি। নাইকিংছড়ি সিটি সেল দিয়ে রোহিঙ্গারা মূলত কথা বলে 4 জায়গায়, সৌদি আরব, করাচি, আর আপনার কুয়ালামপুর এবং চিটাগাং। এই 4 জায়গায় কথা বলার কারণ হলো আইয়ুব খান এদেরকে পুনর্বাসন করে ওইসব জায়গায়। এই জিনিসটা ওদের মাথাও নাই, ইতিহাসও জানে না, মনে করতেছে আমি যদি ওদের সাথে মিলে কথোপকথন করে কু করার চেষ্টা করতেছি। এখন ঘটনা ঘটছে কাদের মেয়ের প্রেম কাহিনী। আমার ধরার পরেই বুঝতে পারছে যে ঘটনা ঘটে গেছে, কারণ আমি ধরার আগের দিন বা 2 দিন আগে মেয়েটা চলে যায় বিয়ার জন্য নাইকিংছড়ি, ওই মোবাইল সেটটা মেয়ের সাথেই আছে। আমি বউর সাথে কথোপকথন হয়তো বুঝতে পারতেছে যে জিনিসটাকে ওই সিটি সেলের শোনা যায় না কথা, বা টাওয়ার লোকেশন নেওয়া যায়। আমার বলতে আপনার এত বড় গোয়েন্দা, আর সেটা প্রেম কাহিনী যদি নর্মাল প্রেম কাহিনী হয়তো আলাদা কথা ছিল, কাদের মেয়ের প্রেম কাহিনী, এই জিনিস যে বাজারজাত হয় বিশাল সমস্যা। এখন আমাকে অন্য অন্য ইস্যু দিয়ে আমাকে আটকানো হয়েছে, জেল দেওয়া হয়েছে, যেগুলো হলো মূলত কিছু স্বাধীনতাকামী রোহিঙ্গা, আমাদের হরকতুল জিহাদ, এদেরকে আমরা ব্যবহার করছি জঙ্গি দমনের জন্য ডিজিএফআইয়ের আদেশে। যেগুলি আমাকে আনা হয়েছে চাল, সবগুলি ডিজিএফআই কর্তৃক টাস্কৃত। এদের ছাড়া আমরা দেশের সার্বভৌমত্বের জন্য করা, কোনো ব্যক্তির জন্য না। এদের সাথে কেন কথোপকথন? আর কথোপকথন তো দেশের নাগরিক সবার সাথে কথা বলতেই পারি, আমি অনৈতিক কোনো কথা বললে সেটার জন্য অপরাধ হতে পারি, কথা বলার জন্য অপরাধ না। আপনি ফিরে আসার পর 2018 সালে আপনি আবার সেকেন্ড টাইম গুম হয়েছেন। হ্যাঁ, আমি যখন জেলে যাই, এই 9 থেকে 18 9 বছর আপনার জীবনযাত্রা খুব সংক্ষেপে যদি বলেন, এবং 18 সালে আপনাকে আবার যখন গুম করছে তখন কতদিন ছিলেন, এরপর আবার আচ্ছা আমি একটু বলি। আমি আমাকে জেলে পাঠায় 12 সালে, 4 বছরের জেল। ইকবাল করিম ভূঁইয়া 14 সালের নির্বাচনের পরেই আমাকে নিয়ে আসেন। আমি ইকবাল করিম স্যারের কাছে কৃতজ্ঞ, আমার পরিবারও কৃতজ্ঞ। তারপরে আমি বাসায় বসবাস করি, থাকি, লেখালেখি করি, এবং তারপর হঠাৎ করে এই নির্বাচন 18 সালের আগে তারা আতঙ্কগ্রস্ত ছিল যদি ডিজিএফআই সম্বন্ধে কথাগুলি বাইর হয়, গোয়েন্দা তত্ত্বের গুরুত্ব বুঝেন, মূল্যায়ন বুঝেন। বলা হয়েছে কু, এখন দেখা যাচ্ছে কাদের মেয়ের প্রেম কাহিনী, দুইটা গুরুত্ব বুঝেন। আমাদের গোয়েন্দারা কোথায়? আসলে আমাদের গোয়েন্দারা এরকম গোয়েন্দা বলে আজকে এত কিছু আমরা সাফল্য অর্জন করতে পারি নাই। আমাদের গোয়েন্দা রাজনৈতিক গোয়েন্দা, ম্যাডামকে খুশি করার জন্য আমরা তত কথা বলি, যার জন্য হচ্ছে আমাদের পেশাদার গোয়েন্দা না। এখন এইখান থেকে বাঁচার জন্য আমাকে আবার গুম। এই গুমের সময় আমি কিছু ফেসবুকে আমার লেখালেখি ছিল। গুমকালীন সময়ে না গুমের পরে, আগে, জেল থেকে বেরিয়ে আসার পর। আচ্ছা। ইকবাল করিম ভূঁইয়া আমাকে নিয়ে আসার পরে এই লেখালেখি চলতেছিল। তারপরে আমাকে গুম করে 18 সালে। ওখানে ছিলাম 1 বছর 6 মাস 14 দিন। ওখানে থাকার পর যা হয়েছে আর কি বলবো। ফেরত যখন আসি তার 7-8 দিন আগে থেকে আমাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে যে 6 মাসের মধ্যে আমার পেনশন যা সব ফেরত দেওয়া হবে। 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, তখন হয় না, তখন আমি ভোকাল হই। ইভেন আমি যখন গুম হই তখন আমার হাতে একটা রিভলভার ছিল, আমি ইচ্ছা হলে গুলি করতে পারতাম। অফিসার কখনো সৈনিকদের গুলি করেন, ইয়াং ছেলেকে আপনি গুলি করলে মন জীবনটা শেষ। তা আমি গুলি করতে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, বাট এই সুযোগ তারা কাজে লাগায়। যা হোক, আমি গুম থেকে ফেরত আসলে তারা আমাকে যে কমিটমেন্ট দেয় তারা সেটা রক্ষা করে নাই। সেনাপ্রধান যেন আজিজকে আমি আমার মেসেজ পাঠাইছে, উত্তরে দিছে, ওই সরকারি মোবাইলে লেখা আছে, এটা আদালতে দেওয়া আছে, যে একটা করতে অনেক বেগ পেতে হয়েছে, অর্থাৎ আমাকে গুম থেকে বের করতে অনেক কষ্ট করতে হয়েছে। অর্থাৎ এনারা সবাই জানেন আমি গুম, এই জানাটাও অপরাধ এবং আইনে দণ্ডনীয় অপরাধ, এটা আইনে তারা দণ্ডিত হবেন। এরপরে দেখেন, আমি কিন্তু ওই অস্ত্রটা উদ্ধার করার জন্য ডিজিএফের কথা মোতাবেক 6 মাস কোনো লড়াচড়া করি নাই। 6 মাস পর আমি আদালতে যাই, আমার অস্ত্রটা পল্লবী থানায় ছিল, ওই প্রসিডিউর কাজ করি। আদালতে আমি পরিষ্কারভাবে বলি আমি ডিজিএফে কিন্তু গুম হয়েছি। এটা কিন্তু আপনার 20 সালে বলে দেয় কিন্তু, বাট এটা প্রচার হয় না, চুপ। 21 সালে আমি কিন্তু আল জাজিরাকে ইন্টারভিউ দিই, কিন্তু এটা প্রচারে আসে না, কোনোভাবে ম্যানেজ করে। 22 সালে নেত্র নিউজ
এটাকে হাইলাইট করে 22 সালের আগস্ট মাসে যে আয়নাঘরে ডিজিএফআইয়ের আয়নাঘর আছে, এইখানে এতটা জিনিস আছে। তখন বুঝেন এই কথা বলার পর আমার বিরুদ্ধে 12টা মামলা করে। ওই নেত্র নিউজের প্রকাশ হওয়ার পর অন্যান্য লোকাল মিডিয়া যারা আছেন বিদেশে করার পর 12টা মামলা করে। এবং একটা মামলা তো কত ফানি, এইটা করাতে শেখ হাসিনার 50,000 টাকা ক্ষতি হয়ে গেছে, রাজনৈতিক ক্ষতি। এই মামলা ছিল। এরপরে দেখেন তারপরে মামলা হলো, আমি আগে টুকটাক কথা বলতাম, ইউএন থেকে শুরু করে ইউএস সবখানে আমি সব জিনিস যা জানি সব বলে দিছি। ওই সময় যদি জেনারেলরা সতর্ক হইতেন, আমি ওনারা জানেন যে হাসিন স্যার বলে দিয়েছে, সবাই আমার জুনিয়র, যে হাসিন এটা বলে দিছে, এখন আমাদের তো সতর্ক হওয়া দরকার, লেট আস গেট কেয়ারফুল। কেউ হন নাই। আদমি স্যার ছিলেন জেলে। এই দায়িত্ব থেকে কোনো জেনারেল অব্যাহতি পাবেন না, ওনারা নিজের দায়িত্ব পালন করেন নাই। তারপরে এই বিপ্লব হইল ভাই, বিপ্লবের প্রথম থেকে ছিলাম, আমি কখনো ঘুমাইতাম না, রাত 2টার পরে ঘুমাইতাম। ঘুম থেকে যখন বেরিয়ে আসলেন 2 দফা, তখন আপনার সামাজিক জীবনযাত্রা কেমন ছিল? আমার সামাজিক জীবন বেরিয়ে আসার পর আমার এই বাড়িটা ছিল আমার নামে। ইকবাল করিম ভূঁইয়া স্যার উনি আমার এই প্লটটা আমার স্ত্রীর নামে ট্রান্সফার করে দেন, আমি হেবা করে দিই, উনি অনুমতি দেন। সেই বদলতে এই বাড়িটা বিল্ডার্স দিয়ে করা হয়। আমি বাড়ির মধ্যেই থাকি, বেরোতাম না। মাঝে মাঝে আইন সালিশ অথবা আপনার অধিকার অন্যান্য কাজ করতাম। আচ্ছা, এখনও অনেকে গুম আছে, মানে যাদেরকে গুম হয়ে গেছিলেন তাদের অনেকেই তাদের ফেরত আসেন নাই, তো তাদের পরিবার তাদেরকে খুঁজছে, পাচ্ছে না, তাদের বিষয়ে আপনার বার্তা কি? মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমি ফেরত আছি। এই জন্য আমি বিচার নিয়ে এত হায় হুতাশ করতেছি না। আগে হায় হুতাশ, আমাদের এই জুলাইয়ের বিপ্লবে যারা মারা গেছে তাদের বিচার আগে হওয়া উচিত। যে লোকগুলি গুম হয়েছে ফেরত আসে নাই, তার একটা ফয়সালা হওয়া উচিত। আপনি সেই জায়গাটাই আসতেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আসে নাই সম্ভবত তারা হয়তো আর আসবে না, কারণ সরকারের দায়িত্ব মেসেজটা দেওয়া অফিসিয়ালি, হি উইল নট বি ব্যাক অর এনিথিং ইন নেচার। এটা আইনি অনেক সমস্যা আছে, তারপরও সরকার সাহস হইয়া এটাকে মানে সামনাসামনি হওয়া উচিত। আচ্ছা, র্যাবে থাকাকালীন সময়ে আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে আপনি রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন, রাজনৈতিক অনেক অনৈতিক আদেশ আপনাকে দিয়ে বাস্তবায়ন করানোর চেষ্টা করা হয়েছে। তো ওই সময় কী ধরনের চাপে ছিলেন, মানে র্যাবে থাকাকালীন সময়ে বিভিন্ন মানে যে কাজটা আপনি আসলে লিগেল মনে করতেন না, কিন্তু সেই কাজটা আপনাকে দিয়ে করানোর চেষ্টা করতো, এতে করে সরকারের সাথে, তৎকালীন ফেসিস্ট সরকারের সাথে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন আপনার ইন্টারভিউ। আমি র্যাবে যখন ছিলাম সেটা সম্পূর্ণ ছিল বিএনপির সময়। আচ্ছা, আমি বলি ভাই, বিএনপির সময় আমাকে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদেরকে যে আমি একটা মন্ত্রী, আমি অনেক অনৈতিক আদেশ দিব, কোনটা পালন করবেন কি করবেন না এটা আপনার, এবং মহান আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। এটা ভাই বিশ্বাস করেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এটাই বাবর স্যারের আদেশ ছিল, আমরা তাই পালন করতাম। ইভেন বাবর আমাকে বলছে দেখেন তো জিনিসটা কি, আমি রাত দেখে রাত 2টার সময় আমি যখন কর্নেল গুলজারকে রিং দিচ্ছি, বলে আমি পারবো না, তুমি বলো। আমি রাত 2টার সময় বাবরকে রিং দিছি, এবং অনেককে আমি এই অন্যায় আবদার থেকে আমি এদের মানে অন্যায় আবদার মানা হয় নাই। তারপরে বলবো জঙ্গির ক্ষেত্রে আমরা একটু কঠোর ছিলাম, হয়তো নিয়ম ঠিকমতো মানতে পারি নাই। জঙ্গির দমনের ক্ষেত্রে, জেএমবির ক্ষেত্রে এটা হইতে পারে রাষ্ট্রীয়ভাবে ভুল, ব্যক্তির না। আমি অ্যাবসোলুটলি জঙ্গির ক্ষেত্রে হয়তো দেখা যায় 24 ঘন্টা মানতে পারি নাই, একটু রদবদল হয়েছে। এই সময়টা আমি ঘুমাইছিলাম তা না, জাগ্রত ছিলাম, অপারেশনের মধ্যে ছিলাম। বাট আমি মনে করি যে কেউ যদি দেশের জন্য করে এটা জনগণ ক্ষমা করে, বাট কোনো অবস্থায় এটা কাম্য না যে রাজনৈতিক ব্যক্তি বললো আর ধরে মেরে ফেললাম, এটা কোনো চলে না।